আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এর আগের ভিডিওতে আমরা যে নর্মালি তোমাদের যে ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষাটা হবে ওইটার যে সিলেবাস এবং মান বন্টন নিয়ে কথা বলেছিলাম। আর আজকে যে তোমাদের এই সিলেবাস এবং মান বন্টনের সাথে এনসিটিভি মানে বোর্ড যে তোমাকে একটা নমুনা প্রশ্ন দিছে আর কি। নমুনা তোমাদের বিষয়, তোমরা যে বার্ষিক পরীক্ষা দিবা তার কোয়েশ্চেনটা কেমন হবে না হবে ওইটার একটা ধারণা দিছে। এখন কোশ্চেন আমি দেখার পরে যে যতটুকু বুঝলাম যে কোশ্চেন মোটামুটি সহজ না, অনেক কঠিনই আসছে। আর আসল কথা যে এই কোশ্চেনের অ্যান্সার করতে হলে যে তোমাদের বেসিকটা অনেক বেশি স্ট্রং থাকতে হবে, যে মুখস্থ বিদ্যা এমন টাইপের কিছুতেই কোনো কাজ হবে না। তোমরা একটা চ্যাপ্টার যে পড়ছো কতটুকু বুঝে পড়ছো ওই জিনিসটার উপর আর কি তোমাদের এই পরীক্ষায় কত পাবা মার্ক এমন টাইপের ডিপেন্ড করে আর কি। আমি নর্মালি যতটুকু দেখলাম, তো আমি সলভ করব, প্রত্যেকটা হাতে হাতে ধরে করাই দিব, বুঝে বুঝে করে দিব। তো ওই হিসেবে যে চলো শুরু করা যাক। ফার্স্টে তোমাদের যে অপশনটা আছে সেটা বহু নির্বাচনী যেই অপশনটা আছে ওইটা। এখন বহু নির্বাচনী, চলো শুরু করি আর কি। 1 নম্বরে বলা হচ্ছে যে কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদ। এখন দ্বিবীজপত্রী মানে কি আমাদেরকে প্রথমে জানতে হবে, দ্বিবীজপত্রী মানে কি। এখন বীজ কি সেটাই জানো, সেটা তো জানো সবাই, যে ফল বা ফুলের ভিতরে বিভিন্ন ধরনের বীজ থাকে, ওইটাই বীজ। তো ওই যে বীজটা এখন দ্বিবীজপত্রী কি বলা হয়, একটা বীজ যেই বীজটার 2টা খণ্ড থাকে। তুমি অনেক সময় অনেক বীজ দেখছো, যেমন খেজুরের বীজগুলা কিভাবে থাকে এরকম থাকে, ঠিক আছে, এরকম থাকে নর্মালি। তখন তুমি নর্মালি দেখলে তার আলাদা থাকে না, একসাথেই থাকে কিন্তু ভাগে থাকে 2টা। কিন্তু তুমি যদি এখানে প্রেশার ক্রিয়েট করো বা কিছু দিয়ে কাটো তখন 2 ভাগ হয়ে যায়। তো এই যে 2টা পার্টে বিভক্ত থাকে না তারা, ওইটাকেই বলা হচ্ছে দ্বিবীজপত্রী। এখন এখানে বলা হচ্ছে যে নিচের কোন উদ্ভিদটা দ্বিবীজপত্রী, মানে তার বীজটা 2টা পত্রের সমন্বয়ে গঠিত। এটার উত্তর হবে ধুতুরা আর কি। ধুতুরা ফুলটা, যে ফুলটার বীজটা অনেক ছোট হয় কিন্তু যেই বীজটা আছে ওটা ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে তার 2টা পার্ট থাকে আর কি, এরকম টাইপের খেজুরের বীজের মতো আর কি। আশা করি বুঝতে পারছো। তার পরেরটা বলা হচ্ছে যে তোমার এখানে আইসোটোপ, হাইড্রোজেনের আইসোটোপ ট্রিটিয়ামের নিউট্রন সংখ্যা কত। এখন আইসোটোপ কি আমাদের প্রথমে সেটা জানতে হবে। আইসোটোপ যে আশা করি তোমরা এতদিনে পড়ছো, অনেক কিছুই জানো, তাও আমি বলে দিই। আইসোটোপ মানে যেসব মৌলের যে প্রোটন সংখ্যা সেম থাকে, তাদের প্রোটন সংখ্যা সেম থাকে এবং ভর সংখ্যা নিউট্রন সংখ্যা আলাদা থাকে, তাদেরকে আইসোটোপ বলা হয়। এখন আমরা জানি যে হাইড্রোজেনের 3টা আইসোটোপ। প্রথমটাকে হাইড্রোজেনই বলা হয়, বা তুমি ওইটাকে নাম যে হাইড্রোজেন বা প্রোটিয়াম বলা হয়। প্রথমটাকে প্রোটিয়াম বা হাইড্রোজেন। আর দ্বিতীয়টাকে বলা হয় ডিউটেরিয়াম, এবং 3 নম্বরটাকে বলা হচ্ছে ট্রিটিয়াম। এখন হাইড্রোজেন যেটা, হাইড্রোজেনকে আমরা H দ্বারা প্রকাশ করি। এখন হাইড্রোজেন বা প্রোটিয়াম যেটা, ওইটার উপর যে তার কোনো নিউট্রন সংখ্যা থাকে না, আর নিচে তার প্রোটন সংখ্যা 1, তো এভাবে প্রকাশ করা হয়। এবং 2 নম্বর ডিউটেরিয়াম যেটা, তার যে একটা নিউট্রন থাকে এবং তার প্রোটন সংখ্যা 1 এবং হাইড্রোজেন, এভাবে প্রকাশ করা হয়। আর ট্রিটিয়াম যেটা, তার যে 2টা নিউট্রন থাকে এবং একটা প্রোটন থাকে, আর তা এভাবে। তো এখানটাকে আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চেনে, এই যে দেখো কোশ্চেনে বলা হচ্ছে যে তার নিউট্রন সংখ্যা কত। এখন আমরা অলরেডি দেখে ফেলছি যে এখানে ট্রিটিয়াম যেটা, তার যে 2টা নিউট্রন সংখ্যা থাকে, তার মানে উত্তর কি হবে 2। আশা করি বুঝতে পারছো। তারপরে বলা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের যৌগে কার্বনের যোজনী কত। এখন কার্বন ডাইঅক্সাইড কীভাবে লিখে, এভাবে লিখে কার্বন ডাইঅক্সাইড। এখন কার্বন ডাইঅক্সাইডের যৌগে কার্বনের যোজনী। এখন যোজনী কি এটা হয়তো আমাদের জানতে হবে আগে। যোজনী যে একটা মৌল বা যৌগ কতগুলো ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করতে পারবে, ওই জিনিসটাকে যোজনী বলা হয়। এখন কার্বন ডাইঅক্সাইড যেটা আছে, তোমরা এটা অনেক বড় একটা জিনিস, যেটা আশা করি তোমরা যখন চ্যাপ্টার পড়ছো 8ম অধ্যায়ে, ওই চ্যাপ্টারের মধ্যে লেখা ছিল রাসায়নিক বিক্রিয়ার পিছনেই যোজনী আছে, ওইখানে অনেক ভালো করে এটা ব্যাখ্যা করা আছে, হয়তো পড়ছো আশা করি। তো ওইখানে বুঝতে পারবা যে মেইনলি যে কিভাবে যোজনীটা হিসাব করা হয়। জাস্ট আমি এতটুকু বলে দিতেছি যে এটাকে বলা হয়েছে কোনো একটা মৌল বা যৌগ কতগুলো ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করবে, ওইটার সংখ্যাটাকেই বলা হয় যোজনী। তো এখানে যে উত্তর আসতেছে যে যোজনী কত, এটা হবে 4টা আর কি কার্বন ডাইঅক্সাইডের। তারপরে যে কোন তারিখে পৃথিবী সূর্যের সবচেয়ে নিকটে থাকে, এটা যে মুখস্থ পড়া একটা, এটা 3 জানুয়ারি।
তারপর হচ্ছে যে একজন 70 কেজি ভরের, এটা হচ্ছে তোমাদের ফার্স্টের চ্যাপ্টার গতি চ্যাপ্টার থেকে আসছে, না সরি গতি না, এটা শক্তি চ্যাপ্টার থেকে আসছে। তো তোমাদের যে দ্বিতীয় চ্যাপ্টার আছে ওইটা, তো এখানে বলা হচ্ছে যে একজন 70 কেজি ভরের মানুষ 50 কেজি ভরের বস্তা নিয়ে 2 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, তার গতিশক্তি কী। এখন এখানে 70 কেজি মানে ওই মানুষের ভরটা দেওয়া আছে 70 কেজি, ধরো মানুষের ভরটাকে বড় এম দিয়ে প্রকাশ করলাম, আর 50 কেজি যেটা হচ্ছে যে তার বস্তার ভর, যেহেতু এটা ছোটো এম দিয়ে প্রকাশ করি, আর বেগ বি দিয়ে প্রকাশ করা, আশা করি জানো তোমরা এটা। তো বেগ এখন বলতে হচ্ছে গতিশক্তিকে, এখন গতিশক্তি হচ্ছে ইকে, ইকে ইজিক্যালস টু আমরা কী জানি, হাফ এম বি স্কোয়ার। এখন এখানে না অনেক বড় একটা কনসেপ্ট আছে, জিনিসটা হচ্ছে যে দেখো আমরা কিন্তু এম বলতে এখানে কী বুঝি, ইকি বলতে আমরা গতিশক্তি বুঝি, এম বলতে আমরা হচ্ছে যে মানুষের ভর বুঝি এখানে। কিন্তু এখানে একটা বড় কনসেপ্ট আছে যে এখানে দেখো এই জায়গায় মানুষেরও একটা ভর বলা আছে, এবং মানুষ কি বলতেছে, বস্তা কি করতেছে মাথায় বা কাঁধে নিয়ে এসে উপরে যাচ্ছে, ঠিক না। তো বস্তাটাও কিন্তু মানুষের উপরেই আছে, এই যে একটা মানুষ, এই বস্তাটা তার মাথায় আছে বা তার সাথেই আছে। এখন যেহেতু আছে তার মানে কি, যে আমরা কোনো একটা জিনিস নিয়ে আমরা যদি ওজন মাপি, তখন দেখবো যে আমাদের ওজনের পাশাপাশি ওই যে বস্তাটা আছে বা যে জিনিসটা নিয়ে আমরা ওজন মাপতে যাবো, ওই ওজনটাও কী হবে, আমাদের ওজনের সাথে অ্যাড হয়ে যাবে। এখন যেহেতু এই লোকটা বা এই মানুষটা কী করতেছে, নিজে আছে, তার মাথায় বা তার সাথে একটা বস্তা নিয়েও দৌড়াইতেছে, তার মানে কি, এখন আমরা যে হিসাব করব গতিশক্তি, তখন আমাদের কী হিসাব করতে হবে, তার যে বস্তাটা আছে ওইটারও যে ওজনটা আছে, বা ওজন না সরি ভরটা আছে, এবং যে মানুষটা আছে তার যেই ভরটা আছে, এই দুইটা একসাথে আমাদের হিসাব করতে হবে। তার মানে কি, আমরা যখন গতিশক্তিটা বের করব তখন আমরা মানুষেরটাও আমাদের ধরতে হবে, এবং আমাদের পরে যাইয়া কিসেরটা, বস্তারটাও হিসাব করতে হবে। তখন এই জায়গায় যখন আমরা এই যে এমটা আছে, এই এমের মধ্যে যখন আমরা ভরটা বসাবো, তখন হচ্ছে যে আমরা মানুষ এবং বস্তায় যে মানুষের ভর এবং বস্তার ভর দুইটা একসাথে যোগ করে বসাইতে হবে। এখানের এইটাই একটা ট্রিক্স, আর কি এটা অনেক টাফ একটা জিনিস, তাও আশা করি তোমরা যখন চ্যাপ্টার পড়ছো এই জিনিসগুলো অনেক ভালো করে বুঝছো। তাই হোক, চলো আমরা ইকে এখন বের করি, যেটা বলছে এখন ইকে ইজ ইকুয়ালস টু হাফ। এখন এম এর থেকে আমরা কি বের করছি, এখানে যে দুইটা একসাথে হবে, তাহলে বসাই দিই এটাই এম প্লাস এম, তারপরে ভি স্কোয়ার, তারপরে এখন হাফ থাকুক হাফের জায়গায়, তারপরে এম বড় এম কী ছিল বা মানুষের ভর কত ছিল, 70 ছিল, আমরা দেখছি এখানে 70 বসাবো। তারপরে ছোট বা বস্তার ভর কত ছিল, এই যে বস্তার ভর ছিল হচ্ছে 50 কেজি, তো 50 বসাবো, ব্রেকেট শেষ করলাম, এবং বি যেটা বি হচ্ছে যে 2 ছিল, 2 হোল স্কোয়ার, উপরে স্কোয়ার থাকবে, এটা হচ্ছে গুণ আকারে থাকবে মাঝামাঝি। তারপরে চলো বসাই হাফ ইন্টু, এবং 70 এবং 50 যোগ করলে কত হয়, 120, তারপরে ইন্টু 2 দুগুণা হয় 4। তো ফার্স্টে চলো আমরা সহজটা দিয়ে কেটে ফেলি, 2 দিয়ে 4কে কাটলে 2 হয়, এবং 120কে 2 দিয়ে গুণ করে দাও, 0, এই যে 240। এখন গতিশক্তি 240 জুল, তো অ্যান্সার কি আসবে আমাদের 240 জুল। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা একটু টাফ ছিল, অনেক বড় ধরনের ম্যাথ। এটা নর্মালি আমরা যখন ছিলাম আমাদের জেনারেশনের সময়, আমরা হচ্ছে যে এই জিনিসটা ক্লাস 9-এ যে ফার্স্টে পড়তাম আর কি জিনিসগুলা। তোমাদের এখন বই তো অনেক কঠিন বানাইছে, এখন হচ্ছে যে বেসিকের উপর অনেক কিছু শিখতে হবে, জানতে হবে। পড়া মনে হয় যে অনেক সহজ, কিন্তু এত সহজ না, আসলে অনেক টাফ। এখনকার পড়া বলতে গেলে অনেক ভালো একটা কাজই করছে, বাট তাও তোমরা যদি ওই চ্যাপ্টারটা না বুঝে না পড়ো না, তাহলে হচ্ছে যে তোমরা ওই জিনিসগুলা অ্যান্সার করতে পারবে না। এটাই এখানের একটা সবচেয়ে বড় সমস্যা। এটি চলো আচ্ছা যাই হোক, পরেরটা দেখা যাক। পরে এখানে চলে আসছে রসায়নের চ্যাপ্টার। তোমাদের যে চ্যাপ্টার 8 ছিল রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে আসছে। আসলে বলতে হচ্ছে যে এটা আপাতত হচ্ছে যে নর্মালি মেবি নমুনা প্রশ্ন, তো এই জন্য চ্যাপ্টার 8 থেকে দিছে। তোমাদের তো সিলেবাসে মেবি চ্যাপ্টার 8 নাই, তাও চলো আমি এটা সলভ করে দেই, তোমাদের জানা হবে জিনিসটা। তো এখানে বলা হচ্ছে যে একটা ম্যাগনেসিয়াম আছে মৌল, তারপরে আছে হাইড্রোজেন নাইট্রেট, দুইটা। তো এই দুইটা যোগ হয়ে কি হয়েছে, এখানে এ একটা যৌগ তৈরি করছে, মৌল হবে না, এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। এখন আমাদের পরের প্রশ্ন বলতেছে যে এই বিক্রিয়াটি কোন ধরনের। এখন বিক্রিয়াটা কোন ধরনের ওইটা জানার আগে তো আমাদের এখানে জানতে হবে যে কী উৎপন্ন হয়েছে। তো নর্মালি এটা হচ্ছে যে একটা প্রতিস্থাপন বিক্রিয়া। এখন কেন বলতেছি প্রতিস্থাপন, চলো সেটা বুঝাই। প্রতিস্থাপন বিক্রিয়া কি, যে প্রতিস্থাপন বিক্রিয়াটা হচ্ছে এমন একটা বিক্রিয়া যে ফার্স্টে ধরো দুইটা মৌল বা যৌগ যখন একসাথে বিক্রিয়া করবে,
তখন কি করে যে একটা যে মৌল থাকে সিঙ্গেল মৌল, সেটা শর্টকাটে সে হচ্ছে যে কি যে যৌগটা থাকে, ধরো এখানে হাইড্রোজেন নাইট্রেট যৌগটার থেকে একটা মৌল কি করে সরাইয়া বা প্রতিস্থাপন করে ওই জায়গাটা ও দখল করে, ওই জায়গাটা সে নিয়ে নেয়, মানে একজনকে সরায় বা প্রতিস্থাপন করে আরেকজন জায়গাটা নিতেছে, তো এই জন্য এই জিনিসটাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়, বুঝছো। এখন এখানে বলতেছে যে ছিল যে ম্যাগনেসিয়াম, আমি এখানে লিখি একটু নিচে জায়গা আছে, ম্যাগনেসিয়াম এবং 2 হাইড্রোজেন নাইট্রেট। তো এখানে ধরো যে এই যে হাইড্রোজেন এবং নাইট্রেট যেটা আছে, এখান থেকে কি করবে, এই ম্যাগনেসিয়ামটা কি করবে, এই যে হাইড্রোজেনটা আছে এটাকে প্রতিস্থাপন করে এই যে নাইট্রেটের সাথে ম্যাগনেসিয়ামটা বিক্রিয়া করবে। বিক্রিয়ার করার ফলে কি তৈরি হবে, ম্যাগনেসিয়াম নাইট্রেট তৈরি হবে, এখানে ম্যাগনেসিয়াম নাইট্রেট তৈরি হবে। এবং তার পাশাপাশি এখানে যেহেতু এই হাইড্রোজেনটাকে মানে 2টা হাইড্রোজেন থেকে এখান থেকে প্রতিস্থাপন করে দিচ্ছে, এখন হাইড্রোজেনগুলো কী করবে, সে আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে গ্যাস আকারে হয়ে যাবে, তখন সে হাইড্রোজেন হয়ে যাবে, তখন গ্যাস অবস্থায় থাকবে। তার মানে এটাই বলছে, কারণ কি এখানে প্রতিস্থাপন বিক্রিয়া কেন, ম্যাগনেসিয়ামটা হাইড্রোজেনটাকে সরাই হাইড্রোজেনের জায়গা দখল করে নাইট্রোজেনের সাথে যৌগ গঠন করতেছে, এই জন্য এটাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। আশা করি বুঝতে পারছো। তারপরে নিচেরটা দেখা যাক, বলা হচ্ছে যে উৎপন্ন পদার্থ এ এর সংকেত কোনটা। এখন আমরা অলরেডি এখানে না বের করে ফেলছি যে এর সংকেত হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রেট হবে, এটা আলাদা করে দেখানোর দরকার নাই। তো এই যে ম্যাগনেসিয়াম নাইট্রেটের সংকেত এরকম। হ্যাঁ চলো এবার পরেরটা দেখা যাক, পরেরটার মধ্যে চলো একটু মুছে নেই এতটুক, হ্যাঁ জায়গা হলো। তারপরে পরেরটা বলা হচ্ছে, এটা আবার ফিজিক্সে পরেরটা আরেকটা উপরে বলা হচ্ছে যে মিওসিস কোষ বিভাজনের কোন ধাপে একটি মাতৃকোষ 2টি অপত্য কোষ তৈরি করে। এখন মাতৃকোষ কি, মাতৃকোষ হচ্ছে মা কোষ যার থেকে বাচ্চা জন্ম নেবে, আর অপত্য কোষ হচ্ছে যে বাচ্চা বা যে নতুন কোষটা জন্ম নেবে। এখন এটাই বলতেছে যে মিওসিস কোষ যেটা আছে ওইটার যে কোন ধাপটায় ওই মা কি করে, একটাই যে মা কোষ সে 2টা বাচ্চা জন্মগ্রহণ করে কোন ধাপটা, এটা হচ্ছে মুখস্থ পড়া বলতে গেলে, এটা আমি প্রেফার করি, বোঝানোরও অনেক কিছু আছে এখানে, তো বুঝতে পারলে তোমার জন্য অনেক সহজ। এটা হবে যে প্রোফেজ 2 হবে, বুঝছো, 2টা অপত্য কোষ জন্ম দেয় আর কি, 2টা অপত্য কোষ। চলো তারপর এটা দেখা যাক, এটা আবার একটা ম্যাথমেটিক্যাল টার্ম এসে পড়ছে। তো এখানে বলা হচ্ছে যে একটা কি দেওয়া আছে, এটা গ্রাফ দেওয়া আছে, গ্রাফ আশা করি বুঝো তোমরা, গ্রাফ দেওয়া আছে এখানে, এর নিচেরটা লেখে না এখানে, বাট এখানে এটা হচ্ছে যে সময়, এই নিচের দাগটা দিয়ে সময় বোঝাচ্ছে, আর উপরে যেটা যাচ্ছে এটা দিয়ে বেগ বোঝাচ্ছে। এখানে বেগ লিখে দিয়েছে, বাট সময় লিখতে হয়তো ভুলে গেছে তারা। তো এখানে এই যে সেকেন্ড, সময়ের একটা সেকেন্ড, জানো সেকেন্ড দিয়ে, এখানে অবশ্যই যে মিটার পার সেকেন্ড দিয়ে দিছে, এটা বুঝাই যায় এখান থেকে। বেগ হচ্ছে যে বি বা মিটার পার সেকেন্ড দিয়ে বোঝানো যায় প্রত্যেক সেকেন্ডে, তো এভাবে বোঝানো হয়। তো এখন এখানে সেকেন্ড হিসেবে ধরবো, তো এখানে 10 সেকেন্ড ধরলাম এটাকে 20 সেকেন্ড, হ্যাঁ। আর এটা হচ্ছে যে 5 মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এতটুকু তো বুঝছো আশা করি। এখন বলা হচ্ছে, চলো প্রশ্ন দেখি। প্রশ্নে বলা হচ্ছে যে লেখচিত্র সময়ের সাথে একটি গাড়ির বেগের পরিবর্তন দেখানো হয়েছে, হ্যাঁ। তারপরে 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটির ত্বরণ কত মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। এখন তোমাকে জানতে, এখন আমরা ত্বরণকে কী দ্বারা প্রকাশ করি, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা জানি সূত্র কি ত্বরণের, এ ইজ ইকালস টু নর্মালি ডেল ভি বাই ডেল টি, মানে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনকে কি বলা হয়, ত্বরণ বলা হয় আর কি। এখন পরিবর্তন কি বলতে, এখানে বেগের পরিবর্তন কি বোঝাচ্ছে, শেষ বেগ বিয়োগ আদি বেগ। এখন শেষ বেগ, শেষের যেই বেগটা ওইটা, আর তার যেই আদি বেগ, শেষ বেগ বিয়োগ আদি বেগ, আর নিচে হচ্ছে সময়ের পরিবর্তন, মানে সময়টা কত থেকে কত বলা হয়েছে ওইটাই জাস্ট তুমি বলবা সময়ের পরিবর্তন। এখন এখানে বলা হচ্ছে যে বেগ আমরা কিভাবে বুঝবো যে বেগের পরে, এখন শেষ বেগ কি, যে আমাদেরকে বলছে 10 সেকেন্ড, ঠিক আছে। এখন 10 সেকেন্ডে দেখতে হবে আমাদের উপরে বেগ কত ছিল, আমাদের 10 সেকেন্ডে বেগ ছিল 10 সেকেন্ডে, এখন আমরা একটু রাফ করি, এখানে 10 সেকেন্ডে বেগ ছিল, লিখো জাস্ট নর্মালে 10 মিটার পার সেকেন্ড। তারপরে এখান থেকে একটু সামনে যাই, 20 সেকেন্ড, যেটা 20 সেকেন্ডে কত ছিল, এরপর উপরে টানার পর এখানে মিলছে, এই পাশ থেকে টানো, মিলছে কোনটা, আবার এই 10-এর উপরে মিলছে, তার মানে 20 সেকেন্ডটাও আমাদের কি ছিল, বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড।
10 মিটার পার সেকেন্ড। এখন আমরা তো বের করে ফেলছি যে আমাদের শেষ বেগ কত ছিল। শেষ বেগ বলতে গিয়ে মানে শেষ সময় শেষ যখন হয়েছে 20 সেকেন্ড হয়েছে তখন বেগ কত ছিল, আর যখন শুরু ছিল 10 সেকেন্ড তখন কত ছিল। আমরা শেষ বেগ আদি বেগ সবই জানছি। চলো এখন করা যাক। ত্বরণ A = এখন শেষ বেগ কত বের করছি, 20 সেকেন্ডে কত ছিল 10 লিখি, মিটার পার সেকেন্ড না লিখে এখন। তারপরে যখন শুরু হয়েছে 10 সেকেন্ড তখন কত ছিল, তখন ছিল 10। তো বিয়োগ, এখন সময়টা শুরু কত থেকে হয়েছে শেষ কত হয়েছে ওইটাও বিয়োগ করতে হবে। মানে 20 থেকে আমাদের 10 বিয়োগ করলে সময়ের পরিবর্তন আসবে। 20 থেকে 10 মানে 10 সেকেন্ড। এখন উপরে 10-এর থেকে 10 বিয়োগ করলে 0 আসে, ওর উপরে আসে 10। এখন আমরা জানি যে 0কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে তার মান 0ই আসে, এর কোনো কিছু হয় না। তার মানে আমাদের কি এখানে আমরা ত্বরণ কিছুই পাইতেছি না। মানে যখন 10 সেকেন্ডও তার বেগ যত ছিল, 20 সেকেন্ডও যে তার বেগ তত ছিল। এই জন্য আমাদের কি আমরা জানি যে ত্বরণ মানে কি, যে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন। যেহেতু এখানে বেগের পরিবর্তনই হয় নাই, তার মানে কি এর কোনো ত্বরণই হয় নাই। আশা করি বুঝতে পারছো যে তার মানে এটার উত্তর কত হবে, 0 হবে। আশা করি তোমরা এতটুকু অনেক ভালো করে বুঝতে পারছো। চলো পরেরটা দেখা যাক। পরে বলা হচ্ছে যে 10 নম্বরে বলছে যে পৃথিবীর কোন অঞ্চলে সূর্যের তাপ প্রবলভাবে পড়ে। তো প্রবলভাবে মানে বোঝা হচ্ছে যে এখানে তীব্রভাবে পড়ে, মানে অনেক বেশি পড়ে আর কি এখানে। তো আমরা জানি যে এখানে উত্তর হবে বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চল কি, বিষুবীয় অঞ্চল মানে কি, যে ধরো একটু চেপটা কমলা লেবুর মতো পৃথিবীটা, এই পৃথিবীটা যেটা আছে, এই পৃথিবীর মেরু অঞ্চল, বিষুবীয় অঞ্চল কোনটা, এই মাঝের টুকুকে বোঝানো হয়, আর মেরু অঞ্চল এই যে সাইডগুলোকে বোঝানো হয় মেরু অঞ্চল। তো নর্মালি যে মাঝের অঞ্চলটা, এখন আমরা যে কোনো জিনিসের মধ্যে যদি সরাসরি এখান থেকে সূর্যের তাপ দিতেছি, এখান থেকে সরাসরি আমরা, ঠিক আছে, সূর্যের তাপ দিলে সরাসরি কি পৃথিবীর ওই মাঝ জায়গাটাই না বেশি পড়বে। সাইডে যেহেতু সাইড এত বেশি না, তো সাইডে কম পড়বে। তো ওইটাই যে সূর্যের তাপটা কি করবে, পৃথিবীর মাঝে বেশি পড়বে, তো ওইটাই বিষুবীয় অঞ্চল বলা হয় আর কি। তারপরে হচ্ছে যে 11 নম্বরে একক সময়ে কোনো বস্তুর বেগের বৃদ্ধিকে কি বলে। একটু আগে বলছে যে বেগের বৃদ্ধি বা বেগের পরিবর্তনকে আমরা বলি যে ত্বরণ আর কি। তার মানে এটা ত্বরণ। আর এখানে যদি বৃদ্ধি না বলে হ্রাস বলতো তখন এটা মন্দন হইতো, বাট নর্মালি এটা হচ্ছে যেহেতু বৃদ্ধি পাইতেছে তখন এটা ত্বরণ। তারপরে 12তে বলা হচ্ছে যে বল ও স্মরণের সম্পর্কিত করে কাজের গাণিতিক সমীকরণ কি। এখন বল স্মরণের গাণিতিক সমীকরণ অনেকে ভাবতেছে হয়তো অনেক কঠিন না, আমি তোমাদের জন্য একটু সহজ করে দিই। কিভাবে সহজ করবা, বলকে আমরা F দ্বারা প্রকাশ করি, স্মরণকে আমরা S দ্বারা প্রকাশ করি, লেখা ওঠে নাই, স্মরণকে S দ্বারা প্রকাশ করি, এবং কাজ যেটা ওয়ার্ক W দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা না এদের ইংলিশ নাম থেকে আসছে আর কি, আশা করি এটা জানো। তো এখন আমরা কি করব, যেহেতু গাণিতিক সমীকরণ চাচ্ছি, এখন আমরা তিনটা জিনিস বের করছি, F, S এবং W। এখন এই W, S আর F কোথায় আছে এটা শুধু বের করবো, এখানে আর কিচ্ছু করব না। এখানে দেখো V = U + 8, এখানে W নাই, S ও নাই, কিচ্ছু নাই, F ও নাই, মানে তিনটার কোনোটাই নেই। এখন আমাদের এমন একটা সমীকরণ খুঁজবে যেখানে তিনটাই আছে, ঠিক না। তো এখান থেকে এখানে হবে, পরেরটা দেখি চলো, এটা তার মানে এটা বাদ, এটা হবে না। তারপরটা হচ্ছে V² = U² + 2AS। এখানে কি হচ্ছে যে আমরা S পাইছি, বাট তার বাকি দুইটা পাইনি, তার মানে এটাও বাদ। তার মানে কি আমাদের তিনটা একসাথে থাকতে হবে। তারপরেরটা কি, চলো পরেরটা দেখে আগে এটা দেখে আসি। এখানে বলা হচ্ছে যে E = mgh, এখানে কিছুই নাই, তার মানে এটাও বাদ। তার মানে এটা কাছে কেন এটা হবে, এখানে W = fs, মানে আমরা যেই তিনটা বের করছি এই তিনটাই এখানে আছে, তার মানে উত্তর এটা হবে। বুঝছো, এটা সহজ। অনেকে হচ্ছে যে তোমার এগুলো মুখস্থ করে সূত্র, তো মুখস্থ কাজে দেয় একটা সময় পর্যন্ত, অনেক সময় কাজে দেয় না। তো ধরো তোমাদের সাপোজ ধরো অনেকের মুখস্থ নাই, ভুলে গেছো, তখনও তারা কি করবে, এই ট্রিক্স খাটায় তোমরা বের করতে পারবে আর কি, অনেক শর্টকাট ট্রিক্স আর কি এটা। দেন তারপর হচ্ছে যে 13 নম্বর, চলো দেখি, বলতেছে কোনো মৌলের দুটি আইসোটোপের নিউক্লিয়াসে কোনো মৌলিক কণিকা সমান থাকে, মানে কোন মৌলিক কণিকা সমান থাকে। এখন আইসোটোপ কি আমরা একটু আগে পড়ে আসছি। আইসোটোপ হচ্ছে যে যেসব মৌলের বা যৌগের কি করে, যে যেসব মৌলের প্রোটন সংখ্যা সমান থাকে, প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা বা ভর সংখ্যা আলাদা। এখন আমরা যখন আইসোটোপের সংজ্ঞা পড়ব তখনই আমাদেরকে বলা হচ্ছে যে প্রোটন সংখ্যা সমান থাকবে। তার মানে কি আমাদের আর কিছু মাথায় আসুক বা না আসুক, তুমি নিউক্লিয়াস কি এটা বুঝো বা না বুঝো, এটা ছাড়া তোমার মৌলিক কণিকা টনিকা কিছু না বুঝো, জাস্ট তুমি এটা বুঝতেছো যে আইসোটোপ মানে তো জানি যে প্রোটন সংখ্যা সমান, তার মানে কি তুমি চোখ বন্ধ করে প্রোটন তাকাই দিবা, মানে কোনো মৌলের নিউক্লিয়াসে কি থাকে, প্রোটন সংখ্যাই সমান থাকে। আর আমরা আইসোটোপ কখনোই যখন নিউট্রন সংখ্যা তার ভর সংখ্যা আলাদা হয়। তো আশা করি এটা বুঝতে পারছো। তারপরে হচ্ছে যে মানুষের প্রতিটি দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কত। ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে যে এটা মুখস্থ একটা
তো 23 জোড়া টোটাল হচ্ছে যে টোটাল 46টি থাকে আর 23 জোড়া থাকে আর কি। এটা কখনো ভুল করো না, অনেকে কিন্তু ভুলে পাকনামি করে তাড়াহুড়ো করে 23টি দাগাই দেবে, বাট নো 23টি না, 23 জোড়া থাকে, টোটাল 46টি থাকে, বুঝছো, এটা মনে রাখবা। তারপরে বলা হচ্ছে জাইলেম ও ফ্লোমের মধ্যবর্তী টিস্যুকে বলে, এটা ক্যাম্বিয়াম বলে, এটা বইয়ে ডিরেক্ট দেওয়া আছে তোমাদের 5 নম্বর চ্যাপ্টারে। আশা করি বুঝতে পারছো, ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে, এর জন্য আপাতত এমসিকিউ তোমাদেরকে বুঝালাম। তারপরে হচ্ছে যে আমরা সংক্ষিপ্ত এক কথা উত্তর আর সংক্ষিপ্ত প্রশ্নের পর আলাদা আলাদা 2টা ভিডিও বা একটি করার চেষ্টা করব, কারণ এত বড় ভিডিও তো তোমরা দেখবা না, এই জন্য আর কি নর্মালি এতটুকুই করলাম। পরের ভিডিওতে আশা করি দেখা হবে। আল্লাহ হাফেজ।